সুপ্রিয় দর্শক, দেশি প্রবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটটা নিয়ে কিছুটা ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংস্থাটির নেতারা বলেছেন, বাজেট ঘোষণার আগে রিহ্যাবের পক্ষ থেকে 13টি সুবিধা চাওয়া হয়েছিল সরকারের কাছে, কিন্তু ঘোষিত বাজেটে তার একটিও বাস্তবায়ন হয়নি। উল্টো অভিজাত কিছু এলাকার বাইরে নির্মিত ফ্ল্যাটের ক্ষেত্রে প্রতি বর্গমিটারের জন্য প্রতিষ্ঠানের কর 400 টাকা বৃদ্ধি করা হয়েছে। তারা অভিযোগ করেছেন, দেশে ফ্ল্যাট বিক্রয় হয় না, অথচ 76,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। তারা শহর এলাকায় 5 বছর আর শহরের বাইরে 10 বছরের জন্য ট্যাক্স হলিডেরও প্রস্তাব করেছেন। এই নিয়ে কথা বলবো আজ। আবাসন সমস্যা, রিহাবের দাবি কতটা গ্রহণযোগ্য, এই শিরোনামে অতিথি হিসেবে আছেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপদেষ্টা সাদাত সেলিম, আছেন রিহাবের ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন সর্দার মোহাম্মদ আমিন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি রিহাবের প্রতিনিধির কাছেই প্রথমে যাই, যে আপনারা যে 13টা প্রস্তাব দিয়েছিলেন এবং তার একটিও গ্রহণযোগ্য হলো না, কেন? আপনাদের কি মনে হয় সরকার তো নিচ্ছে কোনো না, তারও একটা বুঝ আছে? না, আমরা ধরেন আমাদের এই প্রস্তাবগুলো শুধু আজকে না, গত 3 বছর যাবত আমরা দিয়ে আসতেছি এবং আমরা অর্থমন্ত্রী মহোদয়কে এই বাজেটের আগেও খুব ঘনিষ্ঠভাবে বুঝিয়েছি। তিনি আমাদের সাথে একমত হয়েছেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে আসলে উনি কিছুই রাখেন নাই কথা। এবং সাধারণ মিটিং করেছিলেন তার সাথে আগে? আমরা প্রতি বছরই বাজেটের আগে, এবার বাজেটের আগে কয়টা মিটিং হয়েছিল? ওনার সাথে একটা মিটিং হয়েছিল, কিন্তু ওনার সাথে একটা মিটিং অনেকক্ষণ যাবত হয়েছিল এবং উনি এক্সক্লুসিভলি আমাদের কথাগুলো শুনেছেন। উনি মাথায় রাখেননি? না, উনি মাথায় রাখেননি বা উনি করেন না, আমি জানি না। ওনাকে আপনার কাছে আমি সাদাত সেলিমের কাছে যেতে চাইছি। আমি সংক্ষেপে যদি বলেন, আপনারা একটা বড় স্টেট পরিচালনা করেন রূপায়ণ, আমি সংক্ষেপে জানতে চাচ্ছি যে আবাসন খাত নিয়ে যে নানা কথা বলা হয়, আপনারা বলছেন আপনাদের বিক্রি হয় না, আবার বন্ধও তো হচ্ছে না, একটার পর একটা আপনারা সিটি তৈরি করছেন। অতি সম্প্রতি দেখছি আপনারা উত্তরা সিটি করছেন। তো এই যে মানে খুব সংক্ষেপে যদি বলেন, আপনারা কোন সমস্যাগুলো আসলে ফেস করছেন? না, একটা তো রিহ্যাব যে 13টা দাবি দিয়েছে, এর ভিতর ডেফিনেটলি বাস্তবতাটা কিছু আছে। ডেফিনেটলি রিয়েল এস্টেট সেক্টর অ্যাজ এ হোল ট্রিমেন্ডাসলি একটা প্রবলেম ফেস করছে। এটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা যেটা দেখি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেশে নেই বললেই চলে, এটা অর্থনীতিবিদদেরই কথা। তো ইনভেস্টমেন্টের সাথে কিন্তু রিয়েল এস্টেটের একটা বিশাল সংযোগ আছে। শেয়ার মার্কেটেরও কিন্তু আমরা খুব বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট গত কয়েক বছরে দেখি নাই। ইদানিংও যদি দেখেন খুব শিফটি। তো এই সবগুলো কারণ কিন্তু অ্যাকুমুলেটিভ, এবং এগুলোই কিন্তু একটা বাজারের যে আজকে বর্তমান যে অবস্থা, যেটা আমরা বলছি যে ক্রেতা শূন্য বা নাই, এটাও ঠিক একদিকে কিছুটা আস্থাহীনতারও ব্যাপার আছে। আর আমরা যারা করে যাচ্ছি, এখনও তো ডেভেলপমেন্ট হচ্ছে, একটার তো চাহিদা, একটা তো ডিমান্ড রয়ে গেছে, একটা তো ডিমান্ড থাকবে, একেবারে ডিমান্ড তো কোনো জিরো লেভেলে চলে আসে নাই। তবে যেটা মানে মাস স্কেলে যেটা হওয়ার কথা ছিল, আমরা 10-11 সালে যে বুমগুলো দেখেছি বা 7-8 সালে যে একটা রিয়েল এস্টেটের যে একটা বুম দেখেছি, সেটা গত 12 সাল থেকে একটা ডিক্লাইনিং করতে আছে। মানে আপনারা স্বীকার করছেন যে 7-8-এ যে পরিস্থিতি ছিল, এবং তার প্রধান কারণ ছিল আমার মনে হয় ক্যাটেগরি গভর্নমেন্ট ছিল, এবং ওই সময় এই কালো টাকা সাদা করার একটা সুযোগ দিয়েছিল, বলেছিল ফ্ল্যাট বাড়ি কিনতে হবে। সেটা না হয় কি আপনাদের প্রধান ক্ষোভ? না, কালো টাকার ব্যাপারে কিন্তু এখানে মানে খুব স্পষ্ট, এর ভিতরে কিন্তু আমি কোনো বিভাজন দেখি না বা কোনো মানে দেশে কালো টাকা আছে, এটা সবাই স্বীকার করছেন। অর্থমন্ত্রী স্বয়ং স্বীকার করেছেন যে এত হাজার কোটি টাকা মানি লন্ডারিং হয়ে গেছে বা দেশের বাইরে চলে গেছে। তাহলে তার মানে দেশে আমরা তো জিরো দুর্নীতি এখনো বলি নাই যে আমরা একেবারে দুর্নীতি মুক্ত একটা দেশ করে ফেলেছি। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারা হয়তো সরকারও প্রশংসনীয় কিছু কাজ করছেন, দুর্নীতি দমন কমিশনও কাজ করছে, কিন্তু দেশে তো কালো টাকা আছে। টাকাটা যাচ্ছে কোথায়? তাইলে টাকাটা যদি দেশের বাইরে চলে যায়, তাহলে এই টাকাটা দেশে তো বিনিয়োগ হবে না। তো সেইখানে আর দেশে সবসময় অঘোষিত টাকা বা কালো টাকার আমরা একটা ব্যাপার দেখি, যে এটা কিন্তু রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট হয়। এই জিনিসটা কিন্তু জমি জমা কেনা বা রিয়েল এস্টেটে মানুষ ইনভেস্ট করে। সেই টাকাটা যখন ভয় পেয়ে যাবে যে সেই টাকাটা এখানে বিনিয়োগের সেই সুযোগটা থাকছে না বা কোশ্চেন করাবে, উৎস জানতে চাচ্ছে, তখন আর এই টাকাটা এখানে ইনভেস্টমেন্ট হবে না। এটা একটা বিশাল বড় দিক আমি মনে করি। তো
এগুলো হলো ফ্যাক্টর, বাট আরো অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আমার মনে হয় যে রিহাবের আসলে মূল দাবিটা কোথায়? না, আমরা দেখেন 13টা দাবির ভিতরে আপনাদের সবটা মানলো না। না, আপনারা যদি 13টা মনে করেন দাবির ভিতরে দুইটাও যদি মানে, কোন দুইটা? 13টা দাবির ভিতরে শেষ পর্যন্ত আমরা 2টা দাবিতে নিয়ে আসছি। দুইটা দাবিতে একটা হলো যে আমাদেরকে একটা রিফাইন্যান্সিং ফান্ড দেয়া হোক। সেই ফান্ডটা ওই যে 111-এর সরকার কিন্তু সেই ফান্ডটা দিয়েছিল, এবং দিয়েছিল সেটা একটা আবাসন লোন। সারা পৃথিবীতে আবাসন লোন আছে, বাংলাদেশের ছাড়া সারা পৃথিবীতে, এবং সেটা 7-8%, 5-6% এইভাবে আছে। এটা যখন দীর্ঘমেয়াদী দেয়া হয় তখন যে কিস্তিটা আসে এটা সবার বাসা ভাড়ার সমান হয়। আপনাকে তো জনগণকে মানে কেনার জন্য সুযোগ করে দিতে হবে। ঢাকা শহরে কিন্তু 87% লোক এখনো নিজের বাসায় থাকে না। সারা বাংলাদেশে হলে 1 কোটি ঘর বাড়ি দরকার। কিন্তু আমরা বলছি যে সরকারি একটা আবাসন লোন থাকতে হবে। ব্যাংকগুলোতে যে লোনটা আসছে, যেটা সুদ কমে গেলেও সেটা কিন্তু ফ্লেক্সিবিলিটি, এটা যে কোনো সময় আবার বেড়েও যেতে পারে। আমরা বলছি যে যে কোনো পরিমাণ একটা আবাসন লোন সরকারকে চালু করতে হবে, যেটা সরকার 2009 সালে বন্ধ করে দিয়েছে। 2009 সালে বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আসলে আস্তে আস্তে এটা ডিক্লাইনিং হয়েছে। আপনি যেটা বলছেন যে ব্ল্যাক মানির কথা আমরা খুব বলছি, আমরা ব্ল্যাক মানির কথা বলছি, আসলে বিদেশে তো টাকাটা চলে যায়। আমরা ব্ল্যাক মানিকেও ইম্পর্টেন্ট ধরি না। ইম্পর্টেন্ট ধরি হলে এই জন্য, আপনি দেখেন যে সরকারি যে ফ্ল্যাট, 2500 ফ্ল্যাটের জন্য বিজ্ঞাপন দিয়েছে, মাত্র 355টা দরখাস্ত পড়ছে। সরকারের উপরে কি তাহলে আস্থা নাই? সারা দেশে দেখেন জমি বেচা কিনা প্রায় 80% কমে গেছে। সরকারের এটা অনেক দাম না, না, সরকারের দাম বটে, কিন্তু যেটাই হোক সরকারের ফ্ল্যাটও মানুষ এর আগেও কিনতে চায় না। যখন সরকার আরো কম দামে দিয়েছিল, 3000 টাকায় দিয়েছিল, এখন তো 4,800 টাকা দিচ্ছে, তখন 3000 টাকা দিয়েছিল সরকারের গুলো মানুষ তখনও কিনে নেয়। তাহলে এখানে না, সারা দেশে জমি বেচা কিনা তো কমে গেছে, সেটা তো আর আমাদের জন্য রিয়েল এস্টেটের কারণে কমে নাই। সুতরাং এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো টোটালি একটা আস্থাহীনতা। সেই আস্থাহীনতা সরকারকে ফাইন্ড আউট করতে হবে, এবং ফাইন্ড আউট করার জন্য আমাদের কোম্পানিগুলোর যে টাকা পয়সা সব খরচ হয়ে আছে, আমরা ব্যাংক থেকে জানিয়েছি সব খরচ হয়ে আছে। এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে, আমার যদি টাকা আটকে গিয়ে থাকে, আপনি যদি সেটা উদ্ধারের পথ করে না দেন। এবং আমি একা না, এখানে প্রায় 22,000 ফ্ল্যাট নিয়ে আটকে আছে, এবং এটা যে অভিযোগ আমাদের কাছে বাড়তেছে, আমাদের মিডিয়া সেল এগুলির সমাধান করার চেষ্টা করতেছে, কিন্তু অভিযোগ বাড়তেছে। সরকারের উপরের ইয়ে তো যাবে, এবং আরো যাবে। আপনি যদি সলভ না করেন তাহলে এই উদ্ধারের পথটা কি? তার মানে আপনার প্রধান সমস্যা মনে করছেন যে সরকার জনগণকে একটা ফান্ড, একটা লোন ফ্যাসিলিটি এবং রেজিস্ট্রেশন ব্যয়টা কমাইতে হবে। সারা দেশে জমি বেচা কিনা রেজিস্ট্রেশন ব্যয়, দ্বিতীয়টা এই রেজিস্ট্রেশন ব্যয়টা কমাইতে, রেজিস্ট্রেশন ব্যয়, এই দুটোকে আমরা সবচেয়ে প্রধান শুনেছি। সরকার রেজিস্ট্রেশন ব্যয় চিন্তা করছেন, কিন্তু কমান না তো। এখন আপনি গ্রামগঞ্জে, শহরে রেজিস্ট্রেশনের থেকে ভূমির দাম বেশি, গ্রামগঞ্জে এখন দলিলে যা লেখায় প্রকৃত দাম তার চেয়ে কম। পাবলিক কিভাবে কিনবে? পাবলিকের তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। কিন্তু রেজিস্ট্রেশন ব্যয়টাও আপনি সবকিছুতেই যদি বাংলাদেশ নিজস্ব যে মুনাফা বেশি করার যে মানসিকতা আছে, না, এখন মুনাফা কি? এখন তো সবাই লসে বিক্রি করতেছে। আগে মুনাফা করেছে, আমরা লোকজনের সন্ধান দিই কোথায় লসে বিক্রি করছে। না, সরকার যদি 4,800 টাকা ওই বিলের ভিতরে করে, আমাদের খরচ কত? আপনি এমনিই তো একটা 2200-2300 টাকা এসএফটি, যদি লিফট জেনারেটর সবকিছু দিয়ে আপনি একটা বিল্ডিং করেন, 2200-2300 টাকা এসএফটি যায়। সেটা যদি 50-50 হয়, তাহলে আমার অংশের উপরে 4200 টাকা চলে যাবে, 4400 টাকা। তারপরে যদি আপনি কোনো এলাকায় জমির কারণের জন্য যদি আপনি আবার টাকা নেন, সাইনিং মানে নেন, তাহলে কত কমে যাবে? আমরা যে মুনাফা করি তা না। এটা তো ঢাকা শহরকে আপনি সেভাবে বাড়তে দেন না, ড্যাপ করছে বা নানা কারণেই ঢাকা শহরকে তো ওইভাবে বাড়তে দেন না। আপনি কলকাতায় দেখেন, কলকাতায় যে সরকারি বিশাল বিশাল জায়গা দিচ্ছে বড় বড় কন্ডোমিনিয়াম করার জন্য, বাংলাদেশে কি সেটা দিচ্ছে? বাংলাদেশে তো বলছে যে বের করেছে আপনার, না, এটা ওনাদের মতো দুই একটা কোম্পানি এটা করে, কিন্তু বাংলাদেশে তো সেটা করে। এটার ব্যাপারটা হচ্ছে যে উনি যেটা বললেন যে কলকাতার কথা, আমি কিন্তু এটা অনেকদিন ধরে অনেক বলে আসছি যে অ্যাকচুয়ালি সরকার কেন ফ্ল্যাট বিক্রি করবে? আমার এই জায়গায় একটা কোশ্চেন ছিল, সরকার কেন ডেভেলপার? আমরা কিন্তু পৃথিবীর কোথাও সরকারকে ডেভেলপের হিসাবে আমরা দেখি না। আমরা এই সরকারের একটা বড় নীতি দেখলাম যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। তো পিপিপিতে যেটা ওয়েস্ট বেঙ্গলে করেছে, যারা কলকাতা যান তারা যদি দেখেন যে নিউ টাউন, যেটা আপনি রাজারহাট নিউ টাউনে, সরকার সেখানে জমি অধিগ্রহণ করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, ব্লকগুলোকে বিডিং করে ডেভেলপারকে দিয়েছে। ডেভেলপার ওখানে টাটারা এসছেন, ওখানে বড় বড় ডেভেলপাররা, লার্সেন এন্ড টিউব্রো, ইন্ডিয়ার সমস্ত বড় ডেভেলপাররা ওখানে ডেভেলপ করে, ডিএলএফ এসছে, এবং ওনারা ব্লক হিসেবে ডেভেলপ করে এটা পাবলিকের কাছে নিয়ে গেছে। এটা একটা বিশাল প্রশংসনীয় কাজ, এটা আমার মনে হয় আমাদের দেশে করা উচিত। কারণ সরকার নিজে ফ্ল্যাট বানাবে কেন? আমার এখানে একটা কোশ্চেন আছে। সরকার ভূমি অধিগ্রহণ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, আমার যত মনে পড়ে উত্তরার জন্য তো সরকার সেরকম একটা ব্যবস্থা করেছিল।
হ্যাঁ, কিন্তু সেটা কেন পরে বাস্তবায়িত হয়নি, পূর্বাচলেও একটা একই জিনিস হতে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আপনি যখন জমিটা সেকেন্ডারি হ্যান্ডে আমার কাছে চলে আসবে, তখনই কিন্তু এই যে মূল্যের কথা উনি বললেন, দামটা বেড়ে যাচ্ছে বিকজ আমি জমিটা পাচ্ছি আরেকজনের মারফতে। আপনি কিনছেন জমি, আপনি অ্যালোটি রাজুকের, আপনি 5 লাখ টাকায় পেলেন, আপনি ডেভেলপারের কাছে সেই জমিটা 1 কোটি টাকায় দিয়ে দিচ্ছেন, তা আমাকে 1 কোটি টাকা দিয়ে ওই জমিটা নিতে হচ্ছে। সো আমার পার স্কোয়ার ফিটের জমির মূল্য কিন্তু অনেক, এখানেই কিন্তু বাংলাদেশের যে আপনার ডেভেলপমেন্টের যে কস্টিংটা আমরা হাই বলি, সেটা আপনার এখানে হাই হয়ে যাচ্ছে। আর আমিন সাহেব যে কথাটা বললেন যে ডেফিনেটলি এখন আমার মনে হয় না প্রফিট মার্জিন আর ওইভাবে আছে, বিকজ এখন চারিদিক থেকে কিউমুলেটিভ ব্যাংক ইন্টারেস্ট, জমির এই ব্যাপারগুলো, আপনার জিনিসপত্রের দ্রব্যমূল্য প্লাস এই যে বিক্রি হচ্ছে না, এটার তো একটা অ্যাকুরেট কস্ট আছে। এটা তো বেশিরভাগ হচ্ছে মধ্যবিত্ত। হ্যাঁ, ওই মধ্যবিত্তের চিন্তা করেন না, না, মধ্যবিত্তের চিন্তার জন্য কিন্তু যে জিনিসটা দরকার, আমি এটা রিহাবের নেতৃবৃন্দের সাথে বোনার, যে সরকার যদি এখানে একটা প্রণোদনা দিতেন, আপনি যদি মধ্যবিত্ত কিনতে পারবে তখনই যখন তার দামটা তার ক্রয় সীমার মধ্যে থাকবে। আর ক্রয় সীমা থাকার জন্য তাকে খুব কম ইন্টারেস্টে আপনাকে হোম লোন দিতে হবে 5%-এ, ম্যাক্সিমাম 5। এইটার জন্য কিন্তু প্রাইভেট সেক্টরের যেসব লোন গিভিং এজেন্সিগুলো ওরা পারবে না, ওদের কস্ট অফ ফান্ড বেশি। সরকারকে একটা প্যাকেজ অ্যামাউন্ট আলাদা করে, কারণ হাউজিং সেক্টরের সাথে কিন্তু অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত, এবং ন্যাশনাল আমরা জিডিপিতে কিন্তু একটা ভালো একটা কন্ট্রিবিউশন কিন্তু এই সেক্টরটা কিউমুলেটিভ আমাদের আছে। তো এইখানে যদি প্রণোদনাটা সরকার দিতেন 5%, একটা মধ্যবিত্তের বিরাট অংশ কিন্তু এখানে ইন্টারেস্টেড হতো আপনার অ্যাপার্টমেন্ট কিনতে। এটা হলে পরে যে এখন যে একটা বিশাল চাপ রয়েছে রিয়েল এস্টেট সেক্টর, এটা কিছুটা কেটে যেতে বলে আমি মনে করি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমার ডিমান্ড অনুযায়ী তো আমি সাপ্লাই দেব না। আপনারা বলছেন যে আপনাদের এত হাজার হাজার ফ্ল্যাট অবিকৃত অবস্থায় পড়ে আছে, তো আপনারা তো দেখছেন যে চাহিদা নাই, তারপর বানাচ্ছেন কেন? না, চাহিদা না, চাহিদাটা ছিল, চাহিদা আছে, এখনো আছে। যেমন ঢাকাকে যদি টোটালি, উনি হয়তো একটু বেশি বলেছেন, আমার জানা মতে প্রায় 60% ঢাকার লোক কিন্তু এখনো রেন্টেড হাউসে ভাড়ার বাড়িতে থাকেন। সো এই ওই চাহিদা তো আছে, আমার তো নিজের ওই 87 ওটা গবেষণা আছে, ওইটাই আমার কথা হচ্ছে যে আমার কেনার সামর্থ্য নাই। এক্স্যাক্টলি, তো কেনার সামর্থ্যটা আপনাকে করে দিতে হবে, গভর্নমেন্টকে এখানে ফ্যাসিলিটেট হিসেবে আসতে হবে। আপনি যদি একটা বড় অংশ লোন যদি তাকে দেন, কারণ এখন আমি যে টাকাটা ভাড়াতে খরচ করছি, এই টাকায় যদি আমি এই টাকাটাই কিস্তি হিসেবে দিয়ে যদি আমি একটা বাড়ির মালিক হতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল অংশ এই যে যারা ক্রেতা আছেন তারা কিন্তু শিফট করবেন, তারা আসবেন, অনেক হাউজিং প্রবলেমটা সলভ হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে ঢাকার আশেপাশে কোনো প্ল্যানিং নাই, ড্যাপ করেছে বাট হাউজিং জোন করে। এই যে আপনি এখন পূর্বাচল হয়তো একটা আমরা দেখি যে একটা গ্রোথ হবে, আপনি ঢাকা শহরের কিন্তু পরিকল্পিত কোনো, এখন সেটা তো এখনো তো ইনফ্রাস্ট্রাকচারও এখনো কমপ্লিট হয়নি। আপনাকে তো মানুষ সেখানে বাস করতে গেলে বিদ্যুৎ লাগবে, পানি লাগবে, কমিউনিকেশন হয়তো 300 ফিট রাস্তা হয়ে গেছে, বাট তারপরে যে বাকি ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেটা তো করতে হবে সরকারকে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় হাউজিং সেক্টরের জন্য সরকারকে আরও নজর দিতে হবে। এটা আমি বাস্তব শুধু নীতিমালা বা ঘোষণার ভিতরে থাকলে হবে না, আমার মনে হয় সবাইকে এগিয়ে আসতে হবে এই সেক্টরটাকে, কারণ এটার সাথে কিন্তু মানুষের একটা বেসিক নিডটা জড়িত। আবাসন, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান। আমি ওই কোশ্চেনটা আবারই করছি যে মানে বলা হয় যে উচ্চ মুনাফার জন্য অনেক হাই দাম রেখেছে, সেই জন্য মানুষ কিনতে পারছে না, এবং সরকারের তরফ থেকেও কিন্তু এটাকে অস্বীকার করা হয় না। না, এটা মুনাফার জন্য হাই দাম রেখেছে, দামটা কিন্তু বেশি, দামটা তো বাংলাদেশে নানা কারণে বেশি, এই যে জমির কারণে এবং নানা কারণে বেশি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার তো মানুষের আয়ও গত 12-13 সাল থেকে অনেক কমে যাচ্ছে। মানে আপনি একটা খোঁজ নিয়ে দেখবেন যে গুলশান, বনানী বা লালমাটিয়া এই সমস্ত এলাকায় কিন্তু এখন বাসা ভাড়াও যদি একবার খালি হয়, সহজে কিন্তু ভাড়া হতে চায় না, আপনি খবর নিয়ে দেখবেন। আর বাংলাদেশে ওইটা ঠিক আছে, ওইটা 13% লোক হইলে আসলে ওনার, 61% রেন্টে থাকে, আর বাকিটা হলো মানে বস্তি ধরনের ইয়েতে থাকে। তো এখানে যেটা আপনি বলছেন যে মানুষের ক্রয় ক্ষমতাও তো কমে গেছে। এখন মানুষকে যদি আপনি ফ্যাসিলিটেট না করেন, আগে হয়তো সে 30,000 টাকার একটা কিস্তি দেওয়া সহজ ছিল, এখন তার যে ব্যয় বেড়েছে সেই কিস্তিটা কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এটাকে সহজ করে না দেন তাহলে তো এটা সে কিনতে পারবে না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে মধ্যবিত্তরা কি করে একটা ফ্ল্যাট বাড়ির মালিক হতে পারেন। আপনারা অনেক স্বপ্ন দেখান, অনেক বিজ্ঞাপন দেন, বাস্তবে আসলে কোথায় সেটা। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
দর্শক স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক, কথা বলছি আবাসন শিল্পের সমস্যা এবং রিহাবের দাবি কতটা গ্রহণযোগ্য। এই শিরোনামে অতিথি হিসাবে আছেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপদেষ্টা সাদাত সেলিম এবং রিহাবের ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন সর্দার মোহাম্মদ আমিন। আবারও স্বাগত আপনাদের দুজনকেই। আমি একটা কোশ্চেন না করলেই নয়, আপনারা যদি মাইন্ড করবেন, যে রিহাবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ওরা ক্রেতাদের কথা শুনে না, নানা হয়রানি বছরের পর বছর এগুলো, এবং এটার কোনো কার্যকর প্রতিরোধ মানে ওরা এর সম্মুখীন হতে পারে না সাহায্যের জন্য। আচ্ছা, এটা আমি আপনাকে এই জবাবটা দেওয়ার আগে আপনি প্রথম যেটা বললেন যে একজন মধ্যবিত্ত কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হতে পারে। মধ্যবিত্ত মালিক হওয়ার জন্য কিন্তু আমরা আসলে সমস্ত কাজগুলি করছি এবং আমরা যে দাবিগুলি করছি সেটা মধ্যবিত্ত মালিক হওয়ার জন্যই। আমরা যেমন ব্ল্যাক অথবা এখন ওইভাবে বলি না, কারণ আমাদের আসল বিষয় হলো মধ্যবিত্ত। এখন সরকার কিন্তু এবছরে যারা বড় লোক আছে তাদের খরচ কিন্তু বাড়ায় নাই, বাড়াইছে কার? মধ্যবিত্তের। তার প্রতি 1100 অ্যাসেপ্টের একটা ফ্ল্যাটে 40,000 টাকা রেজিস্ট্রেশন ব্যয় বেড়ে যাবে। আমরা রেজিস্ট্রেশন ব্যয় কমানোর কথা বলছি, সরকার কিন্তু রেজিস্ট্রেশন ব্যয় বাড়াচ্ছে। আপনি বলেন এই সেক্টর উঠছে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর চেষ্টার দ্বারা। আজকে ধরেন রূপায়ণ অথবা বসুন্ধরা যেভাবে বিরাট বিরাট কোম্পানি হয়েছে এবং যেভাবে এটা ফুলে ফেপে উঠছিল, এটা কিন্তু আমাদের প্রাইভেট কোম্পানিগুলি করছিল। সরকারের অবদান কি? সরকারের অবদান কিন্তু তেমন একটা নাই। কিন্তু সরকারের যেখানে আপনি অন্যান্য দেশে ইন্ডিয়া বলেন বা যে কোনো দেশে বলেন, যেই ধরনের কন্ট্রিবিউশন সরকার থাকে বা নীতি সহায়তাগুলি থাকে সেইটার দাবি আমরা করতে, কিন্তু সেটা কিন্তু এখানে হয় না। আমাদের সদস্যপদ হারাতে হবে। এখন আমরা একটা আইনও করাচ্ছি না, এখানে কারো কারো সদস্যপদ থাকা কি কোনো মিনিং না, এক্স্যাক্টলি এটা না, সেটার একটা আইনও হচ্ছে যে আপনি রিহাবের সদস্যপদ ছাড়া সামনে ব্যবসায়ী করতে পারবেন। এক্স্যাক্টলি আমার মনে হয় যে সেটা আমরা খুব বেশি দূরে না যে যদি ভারতকে ফলো করি, ভারত রিসেন্টলি রিয়েল এস্টেট আইনকে আরো কঠোর করেছে, পার্লামেন্টে পাস করেছে। আমার মনে হয় যে আমাদের ওইখানে কথা হলো যে রিহ্যাব হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন। রিহাবের পক্ষে আমি খুব সত্য কথাটা বলছি যে রিহাবের পক্ষে তার সদস্যদের বিরুদ্ধে অনেক সময় যে কোনো ব্যবস্থা নেওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ তাকে প্রতি বছর একটা নির্বাচন করতে হয়, তার ভোট লাগে, সেখানে সে ব্যবসায়ীদের সাইডটাও দেখে। রিহাবের ঠিক না, তবে রিয়েল এস্টেটের অনেকের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, সময় মতো যে এবং যে নানা কমপ্লেনগুলো, তবে এরা অনেকে হয়তো রিহাবের মেম্বার না, অ্যাবসলিউটলি জমি দখল করা, এগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এটার রিহাবের কন্ট্রোলে হয়তো অতটুকু নাই, বাট যে জায়গাটা কন্ট্রোল করা যেত তাহলে এটা আমি যেটা মনে করি সরকারকে বেশি এই জন্য এক্স্যাক্টলি আমি মনে করি যে সরকারকে রেগুলেটরি রোলটাকে আরো কঠোর করতে হবে। রাজুক যদি আরো কঠোর হয় এবং রাজুকের উপরেও যদি আরো কোনো একটা রেগুলেটরি বডি বসানো যায়, যেমন এখন আপনারা জানেন ভারতে যেটা করেছে যে আপনি ক্রেতার কাছ থেকে প্রজেক্টটা হস্তান্তর না হওয়া পর্যন্ত যে টাকাটা নেবেন, অ্যাডভান্স টাকা বা কিস্তির টাকা, এর 70% টাকা আপনাকে সরকারের একটা অ্যাকাউন্টে রেখে দিতে হবে। আপনি ওখান থেকে খরচ করতে পারবেন, ওই টাকা অন্য জায়গায় সরাতে পারবেন না, এবং হ্যান্ডওভারের পরে একমাত্র, অর্থাৎ আপনার হ্যান্ডওভারের পরে ওই টাকাটা রিলিজ করে দিবে। সো ওরা একটা জায়গায় নিয়ে আসতেছে যাতে এই জায়গাটাতে আমরাও চাই যে এখানে যারা আস্থার সাথে ব্যবসা করবে তারা টিকে থাকুক। রিয়েল এস্টেটের যে সুনামটা যেটা অনেকাংশে ক্ষুণ্ণ হয়েছে, এটাও আবার ভোকান মানুষের বাসস্থান লাগবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, আমাদের জমির সংখ্যা কম, জনসংখ্যা অনেক বেশি। প্রত্যেকটা মানুষের জন্য যদি আমরা একটা সুস্থ স্বাভাবিক আবাসন চিন্তা করি, তাহলে রিয়েল এস্টেট সেক্টরে এখনো অনেক কিছু করার আছে। এই যে 22,000 অ্যাপার্টমেন্ট খালি বলছি আমরা ঢাকা শহরে, এটা কিছুই না। আমরা যে জনসংখ্যার প্রেশার দেখতেছি ঢাকার পাশে লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্ট লাগবে, কারণ মানুষকে আপনাকে ভার্টিক্যালি যেতে হবে, হরাইজন্টালি যেহেতু আপনার জায়গার স্বল্পতা আপনি যেতে পারবেন না। আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা দ্বৈরথ দরকার, অর্থাৎ সরকারকে আগিয়ে আসতে হবে, এবং সরকার যদি এখানে একটা পিভটাল রোল প্লে না করে রিয়েল এস্টেট সেক্টরের গ্রোথটা হবে না। এবং সদর আমিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি বিশেষ করে আপনার যে 2 দফা দাবি সরকার এটা একটু যদি বাস্তবায়ন করে, হয়তো আমরা মধ্যবিত্তরা বাড়ি কেনার ইচ্ছা পোষণ করতে পারবো, এবং আপনাদের প্রতি যে দাবি আমাদের গ্রাহকদের উপর একটা আস্থা আনার, সেটাও আপনারা দেখবেন বলে আশা করি। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য এতক্ষণ। আজ এখানে শেষ করছি। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃ প্রচার হয়, যারা এখন মিস করছেন দেখবেন আশা করি। আগামীকাল একই সময় আবার দেখা হবে।